শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বের সরবরাহ অনেকটাই নির্ভরশীল হরমুজ প্রণালীর ওপর। শুধু জ্বালানি নয়, যুদ্ধের প্রভাবে খাদ্য নিরাপত্তাও মারাত্মক ঝুঁকিতে। আবারও বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্টে ইরানের ব্যাপক হামলা। বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 19 মার্চ 1971 শুক্রবার। অসহযোগ আন্দোলনের অষ্টাদশ দিনে ঢাকার অদূরস্থ জয়দেবপুরে জনতা ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে 50 জন নিহত এবং 2 শতাধিক আহত হওয়ার খবরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ঢাকা বিক্ষোভে ফেটে পড়ে। হাজার হাজার মানুষ লাঠিসোঁটা, বর্ষাবল্লম নিয়ে রাজপথে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। স্লোগান ওঠে, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সন্ধ্যায় জয়দেবপুর শহরে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়। এদিকে একদিন বিরতির পর সকালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। 1.5 ঘন্টা ব্যাপী স্থায়ী ওই বৈঠক শেষে শেখ মুজিব বলেন, আমি সবসময়ই ভালো আশা করি, তবে খারাপের জন্যও তৈরি থাকি। জয়দেবপুরে নিরস্ত্র নাগরিকদের উপর সেনাবাহিনীর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় শেখ মুজিবুর রহমান বলেন, যারা বুলেট ও শক্তি দিয়ে গণ আন্দোলনকে স্তব্ধ করবেন বলে ভেবেছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়, কিন্তু এর অর্থ এই নয় তারা শক্তি প্রয়োগে ভয় পায়। সন্ধ্যায় প্রেসিডেন্ট হাউসে উপদেষ্টা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 2 ঘন্টা স্থায়ী এই বৈঠকে আওয়ামী লীগের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, কামাল হোসেন এবং সরকারের পক্ষে বিচারপতি AR কর্নেলিয়াস, জেনারেল পীরজাদা ও কর্নেল হাসান অংশ নেন। ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চট্টগ্রামে এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া অহেতুক ঢাকায় এসে সময় নষ্ট করছেন। ইয়াহিয়া খানের বোঝা উচিত শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া পাকিস্তানকে রক্ষা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, জেনারেল ইয়াহিয়া খানের মনে রাখা উচিত যে তিনি জনগণের প্রতিনিধি নন, সুতরাং জনগণের উপর কর্তৃত্ব করার কোনো অধিকার তার নেই। করাচিতে জাতীয় পরিষদের স্বতন্ত্র সদস্য সহ সংখ্যালঘিষ্ঠ দলগুলোর পার্লামেন্টারি পার্টির নেতারা এক বৈঠকে মিলিত হয়ে পশ্চিম পাকিস্তানে ভুট্টো বিরোধী একটি যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেন। পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো পশ্চিম পাকিস্তানে একটি গণ আন্দোলন শুরুর লক্ষ্যে তার দলের প্রস্তুতি গ্রহণের কথা ঘোষণা করে সাংবাদিক সম্মেলনে বলেন, ক্ষমতার ব্যাপারে পিপলস পার্টিকে হিস্সা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হলে আমি চুপ করে বসে থাকব না। তিনি সাংবাদিকদের আরও বলেন, পূর্ব পাকিস্তানের লোকদের শক্তি দেখেছেন, এবার আপনারা পশ্চিম পাকিস্তানিদের শক্তি দেখতে পাবেন। এদিন পশ্চিম পাকিস্তান থেকে মুসলিম লীগ কাউন্সিল নেতা মিয়া মমতাজ দৌলতানা এবং জমিয়তে উলামায়ে ইসলাম 2 নেতা মাওলানা মুফতি মাহমুদ ও সর্দার শওকত হায়াত খান ঢাকা এসে পৌঁছান। ইরানের চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজে চলাচল বিঘ্নিত হওয়ায় জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জ্বালানির পাশাপাশি বিশ্বের খাদ্য নিরাপত্তার উপরও এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে এ যুদ্ধ। মূলত কৃষিকাজের জন্য অপরিহার্য সারের চরম সংকটের কারণেই এই শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সার ইউরিয়ার মোট বাণিজ্যের প্রায় অর্ধেক এবং অন্যান্য সারের একটি বিশাল অংশ উপসাগরীয় দেশগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে রপ্তানি করা হয়।
ফলে এই জলপথে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সরাসরি বৈশ্বিক কৃষি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। সার তৈরির প্রধান কাঁচামাল হল প্রাকৃতিক গ্যাস। সাম্প্রতিক গ্যাস সরবরাহ ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় উপসাগরীয় অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সার কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিতে বা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কাতারের এলএনজি স্থাপনায় হামলার পর দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে বিশ্বের বৃহত্তম ইউরিয়া সার কারখানাটির উৎপাদনও বর্তমানে স্থগিত রয়েছে। কাতার থেকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় ভারত তাদের 3টি ইউরিয়া কারখানার উৎপাদন কমিয়ে দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি আরও সংকটাপন্ন। দেশের 5টি সার কারখানার মধ্যে 4টি বর্তমানে বন্ধ রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র বছরের এই সময়ের তুলনায় সারের মজুদ প্রায় 25% কম। সরবরাহ কমার পাশাপাশি সারের দামও নাটকীয়ভাবে বাড়ছে। জ্বালানি ও পণ্য বাজার বিশ্লেষণী সংস্থা আরগাসের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়া রপ্তানির দাম প্রায় 40% বেড়েছে। প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম $500 থেকে বেড়ে বর্তমানে $700 ছাড়িয়ে গেছে। গত বছরের এই সময়ের তুলনায় সারের দাম এখন প্রায় 60% বেশি। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদনে স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাতার মূলত এই অঞ্চলের এলএনজি আমদানির প্রধান উৎস। কাতারের রাস লাফান থেকে দেশটির প্রায় সমস্ত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত, তরলীকরণ এবং রপ্তানি করা হয়। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে পাকিস্তান তার মোট এলএনজি আমদানির প্রায় 99% এবং বাংলাদেশ 70% কাতার থেকে সংগ্রহ করে। অন্যদিকে বাজার গবেষণা সংস্থা S&P গ্লোবাল এর তথ্য অনুযায়ী ভারত তার প্রয়োজনীয় এলএনজির 40% বেশি কাতার থেকে আমদানি করে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কাতার এনার্জি এই মাসের শুরুর দিকে এলএনজি এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে উৎপাদন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল পাকিস্তান ও বাংলাদেশ উভয়েরই অভ্যন্তরীণ এলএনজি মজুদ অত্যন্ত সীমিত, যা বড়জোর 1 থেকে 2 সপ্তাহ চলতে পারে। ফলে এই সরবরাহ সংকটের দেশ দুটিতে বড় ধরনের লোডশেডিং এবং শিল্প কারখানায় গ্যাস সরবরাহ হ্রাসের প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে মন্তব্যের জন্য CNN এর পক্ষ থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। ইরান ইসরায়েল যুদ্ধের 20তম দিনে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 19 মার্চ বৃহস্পতিবার ভোরের এই হামলায় বিশ্বের বৃহত্তম এলএনজি কেন্দ্র ও পার্ল জিটিএল স্থাপনায় ব্যাপক অগ্নিকাণ্ড সহ বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলার পরপরই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য যে এর আগেও দুবার এই গ্যাস কেন্দ্রে হামলা হয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কাতারে পুনরায় হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র দক্ষিণ পার্স নজিরবিহীন ধ্বংসযজ্ঞের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হবে। এদিকে ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এ চাপ তাদের উপরেই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মুক্তা আক্তার নামে এক গৃহবধূ। 19 মার্চ সকাল 9:30টায় উত্তরার দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাটারি চালিত রিকশায় মিরপুরে কেনাকাটা করতে যাওয়ার সময় একটি প্রাইভেট কার থেকে ছিনতাইকারী মুক্তার ব্যাগ ধরে হ্যাচকা টান দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মুমূর্ষু অবস্থায় তাকে উত্তরা আধুনিক হাসপাতাল ও পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। নিহতের গ্রামের বাড়ি বরগুনার সোনাপাড়ায়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং তুরাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সম্প্রতি সদরঘাটের লঞ্চে উঠতে গিয়ে যাত্রীর টুকরো হয়ে যাওয়ার একটি ঘটনা ঘাটের নিরাপত্তা প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এ নিয়ে বাঙালিয়ানায় দেখবেন একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে।
রোববার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রশাসনের রদবদল অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। একের পর এক আমলা এবং আইপিএস কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। বলে দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে তাদের আপাতত আর নিয়োগ করা যাবে না। এমনকি প্রশিক্ষণ ছাড়া কিছু কর্মকর্তাকে অন্য রাজ্যের ভোটে পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা তাদের পুনর্বহালের নির্দেশিকাও। পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে কমিশনের এই সক্রিয়তা রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না। অপসারিত পরিবর্তে নতুন আধিকারিকদের নাম ঘোষণা করছে কমিশন। 5 ডিআইজি, 2 পুলিশ কমিশনার এবং 1 ঝাঁক জেলা প্রশাসককে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশন রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন কর্মকর্তাদের নাম জানিয়েছে বুধবার দুপুরে। বৃহস্পতিবার থেকেই তাদের দায়িত্ব নিতে হবে। নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে 11টি জেলায়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গত 17 দিনে চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও পরিশোধিত জ্বালানি নিয়ে 22টি জাহাজ ভিড়েছে। কাতার থেকে আসা 4টি জাহাজে 3,30,000 টনের বেশি এলএনজি খালাস হয়েছে। এছাড়া মালয়েশিয়া, ওমান ও ভারত থেকে আসা জাহাজগুলো এলপিজি এবং ডিজেল সরবরাহ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে আরও 4টি জাহাজ পথে রয়েছে এবং মার্চের শেষ দিকে অ্যাঙ্গোলা ও থাইল্যান্ড থেকেও জ্বালানি আসার কথা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। তবে লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক বেছে নিয়েছে বিসিবি। এই পদের জন্য সব মিলিয়ে 16 জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের পর প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। এদিকে সহকারী নির্বাচক পদে এগিয়ে ছিলেন 2 জন। তুষার ইমরান এবং নাইম ইসলাম বিসিবির পছন্দের তালিকায় ছিলেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত নাইমকেই চূড়ান্ত করেছে বিসিবি। সেই হিসেবে বলা যায় নতুন সহকারী নির্বাচক হিসেবে পথ চলা শুরু হচ্ছে তার, যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।